প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অর্থনীতির এই ক্লাসে স্বাগত। আমরা ইতিমধ্যে আমাদের সেমিস্টার 1 এর প্রথম অধ্যায়ে ইউনিট 1 এর এ, বি এবং সি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই ইউনিটের শেষ যে টপিক 1D, ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটরস, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় ইন্ডিকেটরস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা অলরেডি জানি যে হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ। কোন একটা দেশে দীর্ঘ মেয়াদে যদি জাতীয় আয়, মাথাপিছু আয় এগুলো বাড়তে থাকে, তাহলে আমরা সেই অবস্থাটাকে বলি অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ। কিন্তু শুধুমাত্র কি কোনো দেশের আয় বাড়লে বা মাথাপিছু আয় বাড়লেই কি সেই দেশের অর্থনৈতিক উন্নতি হবে? ধরো, তোমাদেরকে যদি আমি বলি একটা পাশাপাশি দুটো ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি আয় 10,000 আর একটা ফ্যামিলির আয়ও 10,000। এবার দ্বিতীয় ফ্যামিলিটার আয় বেড়ে 15,000 হবে, তাহলে আমরা অর্থনৈতিক প্রসারের ধারণা কি বলবো? দ্বিতীয় ফ্যামিলিটা উন্নতি হবে। কিন্তু যদি প্রথম ফ্যামিলিতে মেম্বার থাকে 2 জন আর দ্বিতীয় ফ্যামিলিতে মেম্বার থাকে 5 জন, তাহলে কি দাঁড়ালো? নিশ্চয়ই দ্বিতীয় ফ্যামিলির প্রতি সদস্যের জীবনযাত্রার মান প্রথম ফ্যামিলির প্রতি সদস্যের জীবনযাত্রার মানের কাছে পৌঁছাবে। তাহলে উন্নতি বা অর্থনৈতিক উন্নয়ন বিষয়টা দেখতে গেলে শুধুমাত্র সংখ্যা অর্থাৎ আয় দিয়ে বিচার করলে চলবে না, তার সাথে সাথে বিচার করতে হবে আমাদের জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব যে অর্থনৈতিক প্রসার ছিল একটা পরিমাণগত বিষয়, অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল প্রসেস। যে মাল্টি ডাইমেনশনাল প্রসেস কনসিস্টস বোথ কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি, সেই দেশে জাতীয় আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, পাশাপাশি কিছু গুণগত বিষয় যেমন দারিদ্র্য কমবে, বৈষম্য কমবে, কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে এইরকম একই সাথে পরিমাণগত বিষয় এবং গুণগত বিষয়ের একটা সামগ্রিক পরিবর্তন হবে। তাহলে হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট বললে আমরা বলবো যে কোনো ইকোনমিতে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেই ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক কারা। আমরা অলরেডি জানি নির্দেশক মানে কি, যেগুলো নির্দেশ করে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। সেই নির্দেশকগুলো আমরা এক এক করে এবার আলোচনা করব। প্রথম যে বিষয়টা আছে দেখো, সেটা হলো পভার্টি অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি। তাহলে আমরা ফার্স্ট যেটা আসবো, প্রথম যে বিষয়টা পভার্টি বা দারিদ্র। দারিদ্র্যের দারিদ্র হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নির্দেশক কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা তা বোঝার জন্য। তাহলে আমি প্রথমে আসি দারিদ্রটা কি বোঝায়, তারপরে সেই দারিদ্র কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করছে কিভাবে সেটা বুঝবো। দারিদ্র হচ্ছে একটা অবস্থা, কোনো মানুষ বেঁচে থাকার জন্য তার যে প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পুষ্টি, অর্থাৎ স্বাভাবিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনো মানুষের যে যে প্রয়োজনগুলো ন্যূনতম বা বেসিক নিডস, সেইগুলো যদি ফুলফিল করতে না পারে, অর্থাৎ সে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করতে পারছে না, সে দুবেলা খাবার জোগাড় করতে অসমর্থ হচ্ছে, এরকম যদি ঘটনা ঘটে, তখন তার এই অবস্থাটাকে আমরা বলি দারিদ্রতা। আর সেই ব্যক্তিকে বলবো আমরা দরিদ্র। তাহলে দরিদ্র এবং দারিদ্রতা দুটো ভিন্ন বিষয়। দরিদ্র ব্যক্তিকে বোঝানো হচ্ছে এবং দারিদ্র বলতে আমরা তার ওই অবস্থাটাকে বুঝছি। তাহলে কোন দেশে যত পভার্টি বা দারিদ্রের তীব্রতা দেখা যাবে, যত বেশি দারিদ্রের প্রকোপ থাকবে, তত সেই দেশ অনুন্নত। তাহলে যত কোনো দেশে দারিদ্র কমবে,
দারিদ্র্যের প্রকোপ বা তীব্রতা কমবে। এখন তুমি বলতে পারো, তোমার মনে আসতেই পারে যে আচ্ছা, এই যে দারিদ্র্যের কথা বলছি, দারিদ্র্য কিভাবে মাপবো? দারিদ্র্যটা কমছে না বাড়ছে, এটা কিভাবে বুঝবো? কোনো তো একটা মেজারমেন্ট বা পরিমাপ পদ্ধতি আছে। তোমরা এরপরে 12-এ 4th সেমিস্টারে গিয়ে এই দারিদ্র্যের পরিমাপ পদ্ধতিগুলো ইন ডিটেইলস পড়বে। আমি এই মুহূর্তে যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে নেই, খুব সংক্ষেপে কয়েকটা পদ্ধতি বলছি। একটা হচ্ছে যে একজন মানুষ ন্যূনতম যে পরিমাণ খাদ্য মানে বেঁচে থাকার জন্য যে কিলো ক্যালোরি শক্তির দরকার, 2250 কিলো ক্যালোরি, সেই শক্তি পেতে গেলে যে পরিমাণ খাদ্য দরকার সেটা যদি জোগাড় করতে না পারে, তাহলেই সে দরিদ্র। এইভাবে বিচার করা হয়। পভার্টি গ্যাপ বা দারিদ্র্যের ফাঁক আছে, যেটা দিয়ে বোঝা যাবে দারিদ্র্যের তীব্রতা কেমন। আবার আমরা দারিদ্র্য এইভাবে ভাগ করতে পারি: চরম দারিদ্র্য বা পরম দারিদ্র্য এবং আপেক্ষিক দারিদ্র্য। যখন কোনো দেশের জনগণ প্রয়োজনীয় যে বস্তু, খাদ্য, বস্ত্র, এইগুলো সংগ্রহ করতেই সমর্থ হচ্ছে না, তখন সেটা চরম দারিদ্র্য, অ্যাবসলিউট পভার্টি। আর উল্টো দিকে যদি অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় দেখা যাচ্ছে তার ভোগের পরিমাণ কম, শিক্ষার হার কম, তখন আমরা এটা বলবো আপেক্ষিক দারিদ্র্য। তাহলে দারিদ্র্য বিভিন্ন ভাবে আমরা পরিমাপ করতে পারি। নেক্সট আসবো আমরা। তাহলে পভার্টি ডাইমেনশনটা কি কি পেলাম? যে পভার্টি ইজ দ্য ইনএবিলিটি টু স্যাটিসফাই বেসিক বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল নিডস। বেঁচে থাকার জন্য যে যে দরকারগুলো, সেই নিডস গুলো, যেমন ফুড, শেল্টার, হেলথ কেয়ার, প্রাইমারি এডুকেশন, এইগুলো যদি জোগাড় করতে অসমর্থ হয়, তখনই আমরা সেই অবস্থাটাকে বলছি পভার্টি। তাহলে পভার্টিকে আমরা এখানে দেখো উল্লেখই করে দিয়েছি যে পভার্টি বলতে অ্যাবসলিউট পভার্টি, মানে ইনএবিলিটি টু মিট বেসিক বায়োলজিক্যাল, ওই বেঁচে থাকার জন্য যে ন্যূনতম কিলো ক্যালোরি শক্তির দরকার, সেই পরিমাণ খাদ্য জোগাড় করতেই সে সমর্থ হচ্ছে না। আর একটা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক দারিদ্র, যেটা মূলত ইনকাম, আয় বৈষম্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব, দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্দেশক, সেটা হলো আয় বন্টনে বা সম্পদ বন্টনে বৈষম্য। এক কথা ইনকাম এন্ড ওয়েলথ ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি ইন্ডিকেটরস। অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ নির্দেশকই হচ্ছে যে এই ইনইকুয়ালিটি বা বৈষম্য। বৈষম্য বলতে কি বুঝি? ধরো কোনো একটা দেশে বা একটা সমাজে 5 জন আছে, তার মধ্যে একজনের আয় 10,000 টাকা, আর বাকি 4 জনের আয় 2,000, 2,000, 2,000, 2,000। তাহলে তাকে দেখো, টোটাল ওই দেশের আয় 10, 12, 14, 16, 18,000। তার মধ্যে বেশিরভাগ আয়টাই ভোগ করছে একজন, আর অধিকাংশ মানুষ 4 জন আয়ের অল্প সংখ্যক ভোগ করছে। এই 4 জন মিলে ভোগ করছে 2, 4, 6, 8,000 টাকা, আর একাই সে ভোগ করছে 10,000 টাকা। অর্থাৎ আয়ের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে একটা বৈষম্য দেখছি। এই বৈষম্যটাকে আমরা বলছি আয় বৈষম্য। আয় বৈষম্য কি? খুব সোজা করে যদি বলি, কোনো একটা দেশের আয়ের বেশিরভাগ অংশ যদি দেশের মুষ্টিমেয় সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত থাকে এবং অধিকাংশ জনগণের হাতে আয়ের পরিমাণ কম হয়, যেমন আমি জাস্ট তোমাদের একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল বা একটা কাল্পনিক উদাহরণ দিয়ে দেখালাম, ঠিক সেই রকম যদি দেশের অধিকাংশ মানুষ মুষ্টিমেয় আয় এবং দেশের মুষ্টিমেয় মানুষ দেশের সিংহভাগ আয় ভোগ করে, উপার্জন করে, তখন আমরা বলি দেশে আয় বন্টনের ক্ষেত্রে একটা বৈষম্য বা ইনইকুয়ালিটি রয়েছে। তাহলে এই inequality, economic inequality refers highly uneven distribution of national assets like income, opportunity, সুযোগের ক্ষেত্রে বৈষম্য। দেখা যাচ্ছে যে যার আয় বেশি, সে তার সামর্থ্য বেশি, সে বেশি টাকা দিয়ে কোনো
একটা কলেজে তার ছেলে মেয়েকে ভর্তি করতে পারছে, অথচ তার থেকে কম মেধার কেউ, তার অবস্থা খারাপ আর দরিদ্র তুলনামূলক ফলে সে ওই টাকা দিয়ে ওই কোর্সটা করাতে পারছে না। অর্থাৎ এখানে একটা সুযোগের বৈষম্য তৈরি হলো। তাহলে এই অপরচুনিটিস ডিফারেন্স অ্যামং ডিফারেন্ট সোশ্যাল স্টেট, তার মানে এক কথায় আমরা বলতে পারি যে কোনো একটা দেশের আয়, সম্পদ, সুযোগ ইত্যাদির ক্ষেত্রে একটা যে বৈষম্য যত বেশি হবে সেই দেশের উন্নয়ন তত কম বলা যায়। তাহলে কোনো দেশ যত উন্নত হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট বেশি হলে অবশ্যই এই ইনইকুয়ালিটি কমতে থাকবে। তাহলে পভার্টি বা দারিদ্র্য কমলে, দ্বিতীয়ত ইনইকুয়ালিটি বা বৈষম্য হ্রাস পেলে আমরা বলতে পারি দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাহলে এই বৈষম্য হ্রাস, দারিদ্র্য হ্রাস, এগুলো অর্থনৈতিক উন্নয়নকে সূচিত করে। এবার প্রশ্ন হতে পারে তোমার এই যে ইনইকুয়ালিটির কথা বললাম, এই ইনইকুয়ালিটি বা বৈষম্য কি করে মাপা যাবে, তাই না? যেমন আমরা দারিদ্র্যের ক্ষেত্রে দেখতে পেয়েছি বিভিন্ন পদ্ধতি তোমাদের বললাম, মাথাপিছু আয় হিসাব করে বা পভার্টি গ্যাপ। তাহলে এখানেও ইনইকুয়ালিটি মাপা যেতে পারে গিনি সহগ, মাপা যেতে পারে তোমার বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড হেলথ কেয়ার অ্যাক্সেস, সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন। সোজা কথায় আমরা বৈষম্য পরিমাপ করার জন্য খুব ভালো দুটো পরিমাপ পদ্ধতি আছে, গিনি সহগ এবং লরেঞ্জ কার্ভ। এই গিনি সহগ এবং লরেঞ্জ কার্ভ দিয়ে আমরা বৈষম্য, তোমরা এটাও 12-এ পড়বে, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এই মুহূর্তে একটু বোঝার জন্য দেখাচ্ছি যে ধরো একটা বর্গক্ষেত্র নেওয়া হয়, এই এক্স অক্ষ বরাবর নেওয়া হয় জনসংখ্যার শতাংশ, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ পপুলেশন, ক্রমযৌগী শতকরা জনসংখ্যার এই বরাবর যেটার আমি বৈষম্য মাপতে চাইবো। ধরো আমি মাপতে চাইছি আয়ের বৈষম্য, ইনকাম ইনইকুয়ালিটি, তাহলে এই বরাবর কিউমুলেটিভ ইনকাম এর পার্সেন্টেজটা নেব। তাহলে যদি দেখা যায় রেখাটা এইরকম সোজাসুজি কর্ণ বরাবর ডায়াগোনাল হয়, তাহলে কোনো বৈষম্য নেই। আর রেখাটা যদি এই রেখা থেকে নিচ দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে বৈষম্য রয়েছে। বা রেখাটা যত দূর দিয়ে যাবে বৈষম্য তত বেশি হবে, অর্থাৎ এই ইকুয়াল লাইন থেকে রেখাটা যত দূরে যাবে দেশে আয় বন্টনে বৈষম্য তত বাড়বে। এই যে রেখাটা, এই রেখাটা বা এই যে রেখাটা টানলাম, এই রেখাটাকেই বলা হয় লোরেঞ্জ রেখা বা লোরেঞ্জ কার্ভ। এখন এই লোরেঞ্জ কার্ভ আর তোমার লোরেঞ্জ যে সমতা রেখা, এই দুটোর মাঝে যে ক্ষেত্রফল তার অনুপাত দিয়ে আমরা গিনি অনুপাত বা গিনি সহগ বের করি। আমরা নেক্সট অংশে আসবো এবার। তাহলে আমরা ইনকাম ইনইকুয়ালিটি বা আয় বৈষম্য এবং দারিদ্র, এই দুটো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের সূচক পেলাম। এবারে দেখো এইবারে আমরা তৃতীয় সূচকে আসব। তৃতীয় সূচক হিসাবে আমরা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হলো আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টটা কি? আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব। তাহলে আগে আমরা অলরেডি পেয়েছি একটা, যে যত পভার্টি কমবে বা দারিদ্র কমবে তত অর্থনৈতিক উন্নয়ন হবে। দ্বিতীয় পেলাম যত আয় বৈষম্য, ইনকাম ইনইকুয়ালিটি বা যে কোনো ধরনের ইনইকুয়ালিটি কমবে তত সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। অর্থাৎ এই দুটো দারিদ্র হ্রাস এবং আয় বৈষম্য হ্রাস, এই দুটো গুরুত্বপূর্ণ সূচক। 3 নাম্বার সূচক হিসাবে আমরা বলতে পারি বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট।
বেকারত্ব কি? কোনো ব্যক্তি কাজ করতে চাইছে কিন্তু সে কাজ পাচ্ছে না, অর্থাৎ সে দেশের প্রচলিত মজুরিতে কাজ খুঁজছে, কাজ চাইছে, কাজ করবে ভাবছে, কিন্তু সে কাজ করার সুযোগ পাচ্ছে না, তাকে কেউ কাজ দিচ্ছে না। তাহলে তার এই অবস্থাটাকে আমরা বলি বেকারত্ব, এবং তাকে বলি বেকার। তাহলে কোনো দেশে যত বেশি এই যে আনএমপ্লয়মেন্ট বা বেকার থাকবে, এর মানে কি? বেকারত্ব যত থাকবে তার মানে সেই মানুষটা যাকে আমি উৎপাদনে নিয়োজিত করতে পারতাম, তাহলে উৎপাদনে নিয়োজিত করলে সে কি করতো? উৎপাদন করতে পারত। উৎপাদন করলে কি হতো? দেশের আয় বাড়তো। আয় বাড়লে দেশের কি হতো? গ্রোথ এবং ডেভেলপমেন্ট হতো। তাহলে যত বেকারত্ব বেড়ে যাবে তত আমার কি উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। তাহলে দেশে যত আনএমপ্লয়মেন্ট কমে যাবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট বা কর্মনিয়োগ বাড়বে, তাহলে আমরা এটাকে দুভাবে বলতে পারি। একটা হচ্ছে বেকারত্ব হ্রাস অথবা কর্মনিয়োগ বৃদ্ধি। যে কোনো দেশে যতজন কাজ করতে চায় তাদেরকে আমরা বলি লেবার ফোর্স। একটা দেশে সব জনগণের সব অংশ কিন্তু কাজ করে না। নর্মালি দেখা যাচ্ছে যে 18 বছরের নিচে যারা বা 60 বা 65 বছরের উপরে যারা, তাদেরকে আমরা কর্মক্ষম হিসেবে ধরি না। তাহলে এই যে রেঞ্জটা 18 থেকে 60-65 বছরের মধ্যে, এদেরকে আমরা ওয়ার্ক ফোর্স বলি। এই ওয়ার্ক ফোর্সের মধ্যে ধরো আমার দেশে এরকম ওয়ার্ক ফোর্স হচ্ছে ধরো 80 কোটি লোক। তা এই 80 কোটির মধ্যে 60 কোটি কাজের সুযোগ পেয়েছে, তাহলে 20 কোটি কাজের সুযোগ পেল না, তাহলে ওই 20 কোটি হচ্ছে বেকার। এখন ওই 20 কোটিকে যদি আমরা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, তারা যদি উৎপাদনে নিয়োজিত হতো, তাদের বেকারত্ব হ্রাস পেত, আর দেশের লাভ কি হতো? দেশে উৎপাদন বাড়ত, আয় বাড়ত, কর্মসংস্থান বাড়ত, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটত। তাহলে স্বাভাবিকভাবে কোনো একটা দেশে যত দারিদ্র বেকারত্ব হ্রাস পাবে বা যত কর্মনিয়োগ বৃদ্ধি পাবে, সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন তত হবে। তাহলে অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ সূচক বা নির্দেশক আনএমপ্লয়মেন্ট, রিডাকশন ইন আনএমপ্লয়মেন্ট বা ইনক্রিজ ইন এমপ্লয়মেন্ট লেভেল। এক কথায় কর্মসংস্থান বৃদ্ধি বা বেকারত্ব হ্রাস। তাহলে এখানে কি বলছে? যে ডিফাইন্স দ্য শেয়ার অফ দ্য অ্যাক্টিভ ওয়ার্কফোর্স অ্যাক্টিভলি শেয়ারিং দ্য ওয়ার্ক বাট আনএবল টু ফাইন্ড এমপ্লয়মেন্ট। ওই যে তোমাদের বলছিলাম টোটাল ওয়ার্কফোর্স 80 কোটি, 60 কোটি কাজ পাচ্ছে, তাহলে যে রিমেনিং 20 কোটি, এইটাকেই বলা হচ্ছে আনএবল টু ফাইন্ড পেইড এমপ্লয়মেন্ট। মজুরির বিনিময়ে কাজের সুযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে। হাই এমপ্লয়মেন্ট directly reflects systematic inefficiencies and leads to immense human capital waste. আমরা আগের অধ্যায়ে কি দেখেছি? মানব মূলধন, যে কোনো দেশে মানব মূলধনের যত অপচয় হবে তত কি হবে? ইকোনমিক গ্রোথ হ্যাম্পার্ড হবে। তাহলে এখানেও আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে, কর্মনিয়োগ হ্রাস পাওয়া মানেই হচ্ছে আমার ওই মানব সম্পদের অপচয়। এবারে আসবো আমরা চতুর্থ যে বিষয়টা, নির্দেশক জেন্ডার ইনইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য কি? তাহলে আমরা তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে গেলাম, বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট হ্রাস। তাহলে তিনটে গুরুত্বপূর্ণ অলরেডি নির্দেশক আমরা আলোচনা করেছি। চতুর্থ হচ্ছে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটি। আমরা মূলত আমাদের সমাজে দেখতে পাই যে সব মানুষকে সমানভাবে বিচার করা হয় না। মানুষকে জেন্ডার দিয়ে, ছেলে মেয়ে এইভাবেও কিন্তু সমাজে ভেদাভেদ করা হয়। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমারই পরিচিত আমার প্রতিবেশী একজনের একটা উদাহরণ দিই। ওই প্রতিবেশী দুই ছেলে মেয়ে, একটি ছেলে এবং একটি মেয়ে, এবং সে ছেলেটিকে খুব ভালো নামি দামি স্কুলে ব্যয়বহুল যার খরচ
সেরকম স্কুলে তাকে ভর্তি, আর মেয়েটাকে একেবারে কম ব্যয়বহুল বা খরচ নেই, নাম কাউ আসছে, যেখানে ঠিকঠাক ক্লাস হয় না, পড়াশোনা হয় না, সেখানে ভর্তি করে। তার যুক্তি কি? মেয়ে তো আজ পর্যন্ত বিয়ে দিয়ে, তাহলে এক্ষেত্রে সে কিন্তু ছেলে এবং মেয়ে মানুষ হিসাবে বিচার করলো না, তাকে ছেলে মেয়ে এইভাবে বিচার করে ছেলের ক্ষেত্রে একরকম, মেয়ের ক্ষেত্রে আর এক রকম ব্যবস্থা। কাজের ক্ষেত্রেও কিন্তু এরকম বৈষম্য দেখা যায়। ধরো একই কাজ, ছেলেদের ক্ষেত্রে মজুরি যা দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে মজুরি তার থেকে কম দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে মেয়েদেরকে সুযোগই দেওয়া হয় না, অর্থাৎ বৈষম্য তৈরি হচ্ছে। মানুষ হিসাবে ট্রিট না করে জেন্ডার জাজ করে ট্রিট করা হচ্ছে, এইটাকে আমরা বলছি জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্য। এখন এই লিঙ্গ বৈষম্য তাহলে মেজার্স সিস্টেমেটিক ডিসপ্যারিটিস বিটুইন মেন অ্যান্ড ওমেন, দিস ইজ ইম্পর্টেন্ট। মেন অ্যান্ড ওমেন এর মধ্যে আমরা একটা বৈষম্য করছি কি ব্যাপারে? হেলথ, এডুকেশনাল অ্যাটেনমেন্ট, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, যে কারণে দেখবে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলে যে 33% সংরক্ষণ করতে হবে। তার মানে কি? নিশ্চিতভাবে এতদিন ধরে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তারা যে বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে তাদের যে প্রতিনিধিকে দাঁড় করাতো, সেখানে পুরুষতান্ত্রিকতার প্রাধান্য, মহিলাদেরকে উপেক্ষা করা হয়, একভাবে বিচার করা হয় না, যে কারণেই আজকে প্রশ্ন আসছে সংরক্ষণ দিতে হবে বা রিজার্ভেশন দিতে হবে। তাহলে এই যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বা রাজনৈতিক ক্ষমতায়ন বা শ্রমের ক্ষেত্রে মজুরি দেওয়া, তাহলে এইগুলো ওভারঅল ডেভেলপমেন্টকেই কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত করে। তাহলে সেম কাজ কিন্তু জেন্ডার আলাদা, ফলে মাইনে আলাদা। কোনো কাজে কোনো পার্টিকুলার জেন্ডারের কে সুযোগ না দেওয়া, এই ঘটনাটাকেই আমরা বলছি জেন্ডার ইনইকুয়ালিটি। তাহলে জেন্ডার ইনইকুয়ালিটি কি করে পরিমাপ করব? অনেকটা আগে বললাম আনএমপ্লয়মেন্টই বা কিভাবে পরিমাপ করব? বেকারত্ব, কোনো একটা দেশে বেকারত্বের হার পরিমাপ করা যায় খুব স্বাভাবিকভাবেই। বেকারত্বের হার পরিমাপ করার বিভিন্ন ফর্মুলা রয়েছে। ঠিক একই রকম আমরা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা জিআইআই, লিঙ্গ বৈষম্য সূচক, এই জিআইআই দিয়ে আমরা কোনো একটা দেশের কিন্তু বৈষম্য, লিঙ্গ বৈষম্য বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে, সেটা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স অ্যাসোসিয়েটেড অ্যানুয়ালি বাই দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে কি হচ্ছে? হাই ইন্ডেক্স স্কোরস শো আ হাইলি আনইকুয়াল সোসাইটি। সমাজে ছেলে এবং মেয়েদের মধ্যে বা পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য করা হচ্ছে, মানুষকে সমান দৃষ্টিতে না দেখে, মানুষ হিসেবে বিচার না করে অ্যাজ আ মেন, অ্যাজ আ উমেন, এইভাবে বিচার করা হচ্ছে। এটাকেই আমরা বলছি জেন্ডার ইনইকুয়ালিটি। এইবারে আমরা আসবো পঞ্চম। তাহলে আমরা অলরেডি 4টে অর্থনৈতিক উন্নয়নের সূচক পেয়েছি। একটা হচ্ছে বৈষম্য, একটা দারিদ্র্য, একটা বেকারত্ব, একটা লিঙ্গ বৈষম্য। এবারে আমরা যেটা আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সারা বিশ্বের সমস্ত দেশের কাছেই একটা জ্বলন্ত ইস্যু, সেটা হলো পরিবেশ। আমরা এনভায়রনমেন্টের উপর কিন্তু কেন বলো? আমরা আজকে অর্থনৈতিক উন্নতি করতে গিয়ে নদীতে বাঁধ দিচ্ছি, বন জঙ্গল কেটে সাফ করে সেই জায়গায় রাস্তা তৈরি করছি, নদী বা নালা, খাল, বিল, পুকুর বুঝিয়ে সেখানে বহুতল অট্টালিকা বানাচ্ছি, ফ্যাক্টরি বানাচ্ছি। উন্নতির জন্য, শিল্পায়নের জন্য কলকারখানা দরকার, পরিকাঠামো গঠনের জন্য রাস্তা দরকার, সেতু দরকার, রেলপথ দরকার, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু এগুলোর ফলে কি হচ্ছে? এগুলোর ইফেক্টটা কি আসছে? এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটছে, এগুলো প্রকৃতির উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, ইম্প্যাক্ট ফেলছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কলকারখানা যত বেশি হচ্ছে, ধোঁয়া নিঃসরণ হচ্ছে,
ধোঁয়া নিঃসরণ ঘটানোর ফলে কি হবে? পরিবেশ দূষণ হচ্ছে। কলকারখানা তার যে বর্জ্য পদার্থগুলো সেগুলো নদীতে ফেলছে, নদীর জল দূষণ হচ্ছে। বর্জ্য পদার্থগুলো তাদের যে সমস্ত দূষিত বা দূষক গুলো সেগুলো মাটিতে ফেলছে, ফলে কি হচ্ছে? ভূমি দূষণ ঘটছে। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি শিল্প, যত বেশি কলকারখানা স্থাপন, যত বেশি পরিকাঠামোগত উন্নয়ন, তত কি হচ্ছে? তত আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেম, এটা ধ্বংস হচ্ছে। তাহলে এটা ধ্বংস হলে আখেরে কাদের লাভ? কারা ক্ষতিগ্রস্ত হবে? আমরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের উন্নয়নটা দরকার, কিন্তু উন্নয়ন কৌশল বা পরিকল্পনা এমন করে রচনা করা উচিত যাতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। ইকোনমিক ডেভেলপমেন্ট নেসেসারি, প্রয়োজন অবশ্যই। তার জন্য কলকারখানা বানাতেই হবে, তার জন্য তোমাকে রাস্তা বানাতেই হবে, রেলপথ বানাতেই হবে, নদীতে বাঁধ দিতেই হবে, কিন্তু এগুলোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে কিভাবে রক্ষা করা যায়, প্রকৃতির উপর এই সমস্ত উন্নয়নমূলক কাজের দরুন ঋণাত্মক প্রভাব যে পড়ছে তা কি করে কমানো যায়, কি করে ক্লোরোফ্লোরোকার্বন হিমায়ন শিল্পে যেটা আমরা দেখি নয়, সেটা ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে, কি করে এটাকে আটকানো যায়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যে সমস্ত দেশগুলো এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে অক্ষুণ্ণ রাখবে তাদের উন্নয়নকেই আমরা অগ্রাধিকার দেব, ভালো বলবো, তাই তো? তাহলে আমরা 5 নম্বর যে নির্দেশক সেটা বলছি যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যে বা সুস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেটা কিভাবে বলা হচ্ছে? যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভোগ যাতে অক্ষুণ্ণ থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করে আমাদের দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা রচনা করতে হবে। এই ধরনের উন্নয়ন পরিকল্পনাকেই আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তা এখন ইকোনমিক ডেভেলপমেন্ট মাস্ট বি ব্যালেন্সড উইথ দ্য এনভায়রনমেন্ট। সোজা কথায় আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের মধ্যে আমাদেরকে একটা ভারসাম্য বা একটা ব্যালেন্স রাখতে হবে। আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট এত বেশি করে ফেলবো না যার দরুন আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য এতটাই বিঘ্নিত হয় যে ধরো আমরা ভোগের আমার উপকরণ বাড়লো কিন্তু আমি ভোগ করার মতো ক্ষমতায় পৌঁছলাম না, শারীরিক ভাবে আমি যদি অক্ষম হয়, বিভিন্ন ধরনের রোগ দূষণের ফলে বিভিন্ন ধরনের রোগ মানুষের গড় আয়ুকে যদি কমিয়ে দেয়, মানুষের প্রাণ চঞ্চলতা যদি কমে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? ওই উন্নয়ন দিয়ে কি আখেরে কোনো লাভ হবে? তাহলে সুতরাং আমরা বলছি ট্র্যাডিশনাল গ্রোথ অফেন ইগনোরস ইকোলজিক্যাল ড্যামেজ। আমরা প্রাচীনকালে দেখেছি পলিউশন বা পরিবেশের ক্ষতি নিয়ে ভাবা হতো না, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওরস দ্যাট কারেন্ট জেনারেশন নিডস আর উইদাউট কম্প্রাইজিং দ্য সার্ভাইভাল বেনিফিট অফ দ্য ফিউচার জেনারেশন। সোজা কথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভোগকে কোনোভাবে হ্যাম্পার করা যাবে না, সেই ভোগকে অক্ষুণ্ণ রেখেই আমাদের উন্নয়ন পরিকল্পনা রচনা করতে হবে। অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন বলো, দেখো ছবিতে স্ক্রিনে দেখতেই পাচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, থিঙ্ক গ্রিন, নেচার কনজারভেশন, পিওর মানে জিরো এক্সপ্রেশন ইলেকট্রিক কার, যে কারণে দেখো পেট্রোলের বিকল্প ইভি চলে আসছে, ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি, ইকো হাউস, উইন্ড পাওয়ার, বায়োফুয়েল, স্ক্রিন জুড়ে দেখো বিভিন্ন ধরনের কিন্তু আমরা আজকে আলোচনা করতে পারছি এই বিষয়গুলো সম্পর্কে। তাহলে আমরা কি পেলাম? যে অর্থনৈতিক উন্নয়নের 5টা নির্দেশ। এবার এক এক করে আমরা একটা কনক্লুশনে আসি। যে কোনো দেশের দীর্ঘস্থায়ী আমরা যদি উন্নয়নের কথা বলি তাহলে সেখানে আমরা বলবো দুটো বিষয় থাকবে, একটা পরিমাণগত, একটা গুণগত। এবং এই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা এটা বোঝার জন্য মূলত আমরা 5টা নির্দেশক অ্যাজ পার ইয়োর সিলেবাস আমরা আলোচনা করলাম। কি কি? একটা হচ্ছে যে দেশের বৈষম্য কমবে, দারিদ্র্য কমবে, বেকারত্ব কমবে,
আর লিঙ্গ বৈষম্য কমবে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখা হবে। এই 5টা বিষয় কিন্তু আমরা দেখি অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক। এবার লাস্ট যে অংশটা আমরা আলোচনা করে আমাদের আজকের আলোচনা সমাপ্ত করব, সেটা হলো আমরা ইউনিট 1C-তে পেয়েছি অর্থনৈতিক প্রসার, 1D-তে আমরা পেলাম অর্থনৈতিক উন্নয়ন। তাহলে এই দুটোর মধ্যে ফারাক কি, পার্থক্য কি? অর্থনৈতিক প্রসার বলতে আমরা কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিষয়কে বোঝাই, আর অর্থনৈতিক উন্নয়ন বলতে কোয়ান্টিটি আর কোয়ালিটি দু ধরনের পরিবর্তনকেই বোঝায়। তার মানে অর্থনৈতিক প্রসার শুধুমাত্র কোনো অর্থনীতির পরিমাণগত বিষয়কেই নির্দেশ করে, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতিতে পরিমাণগত বিষয় যেমন জাতীয় আয় বৃদ্ধি, এটাও হবে, পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নের মতো বিভিন্ন গুণগত বিষয়ের পরিবর্তন হবে। আমরা মূলত অর্থনৈতিক প্রসারে যে বিষয়গুলোর উপর ফোকাস করি সেটা হলো যে রিয়েল ন্যাশনাল ইনকাম বা রিয়েল জিডিপি বাড়ছে কিনা, সঞ্চয় বাড়ছে কিনা, বিনিয়োগ বাড়ছে কিনা। উল্টো দিকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে 5টা এইমাত্রই আলোচনা করলাম আমরা, যে বৈষম্য কমছে কিনা, দারিদ্র কমছে কিনা, বেকারত্ব কমছে কিনা, লিঙ্গ বৈষম্য কমছে কিনা, এগুলো। নেক্সট হচ্ছে আমরা কিভাবে মেজার করব। আমরা মেজার করতে পারি রিয়েল ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইনকাম দিয়ে, একদম আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। আজকে আমরা ব্রড মাল্টি ডাইমেনশনাল মেজার্স যেমন HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, গিনি সহ এরকম বিভিন্ন পরিমাপ পদ্ধতি দিয়ে মেজার করতে পারবো। আর লাস্ট আমরা যে পার্থক্যটা উল্লেখ করব, যে টাইম ফ্রেম, এটা মূলত শর্ট থেকে মিডিয়াম রেঞ্জে অর্থনৈতিক প্রসারকে এক্সপ্লেন করা হয়। আর উল্টো দিকে ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে আশা করি স্বল্পকাল বা অর্থনৈতিক প্রসার এবং অর্থনৈতিক উন্নয়ন বুঝতে পেরেছো। এইখান থেকে আমরা কনক্লুশনে একটা কথাই আর বলতে পারি, সেটা যে কোনো অর্থনীতিতে ইকোনমিক গ্রোথ হলে ইকোনমিক ডেভেলপমেন্ট হতেও পারে, নাও পারে, কিন্তু কোনো ইকোনমিতে যদি ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তাহলে ইকোনমিক গ্রোথ হবেই হবে। তাহলে আশা করি ইউনিট 1-এর যে 4টে টপিক ABCD আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি, তোমরা এই বিষয়গুলো পুরো বুঝতে পেরেছো, এবং এই বিষয়গুলো থেকে তোমাদের সেমিস্টার 1-এ যে MCQ কোশ্চেন গুলো আসবে, এই ধারণাগুলো যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো, তাহলে আমি আশা করছি তোমরা সবগুলো MCQ করতে পারবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।